একটি অন্ধকার ঘরের নিস্তব্ধতা ভেঙে গড়িয়ে পড়া অ্যাসিডের শব্দ আপনার শরীরে কাঁপুনি ধরিয়ে দেবে। সেখানে এক ব্যক্তি অত্যন্ত নিপুণভাবে একটি লাশের উপর অ্যাসিড ঢালছে। তার চোখে মুখে এক অদ্ভুত পাথুরে স্থিরতা। এটি যে তার প্রথম শিকার নয় তা স্পষ্ট। সে এর আগেও অসংখ্য মানুষকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে। এই লোকটির নাম সিয়ং, এক অত্যন্ত ধূর্ত এবং চতুর খুনি। সিয়ং বিশ্বাস করে যে কাউকে নির্মমভাবে হত্যা করাও এক ধরনের শৈল্পিক কর্ম, এবং সে চায় তার এই শিল্প সারা বিশ্ব দেখুক। একটি মেয়েকে খুন করার মাত্র কয়েক ঘণ্টা পরেই সে আবার নতুন শিকারের নেশায় বেরিয়ে পড়ে। গভীর রাতে অন্ধকার পথে সে দেখতে পায় একটি মেয়েকে, যে তার ছোট ভাইকে চলন্ত গাড়ির সামনে ধাক্কা দিয়ে মেরে ফেলার চেষ্টা করছে। কিন্তু শেষ মুহূর্তে যখন সে তা পারল না, তখন সে নিজেও তার ভাইয়ের সাথে মরার চেষ্টা করল। তবে গাড়ি চালক ঠিক সময় ব্রেক চেপে তাদের প্রাণ বাঁচিয়ে দেয়। সিয়ং তাদের পিছু নেয় এবং জানতে পারে মেয়েটির নাম কিয়ারা, যার একটি ছোট্ট ফুলের দোকান আছে। সেই মুহূর্তেই সিয়ং ঠিক করে যে কিয়ারাই হবে তার পরবর্তী শিকার। চলুন মূল গল্পে হারিয়ে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই। পরের দিন সে একজন সাধারণ ক্রেতা সেজে কিয়ারার দোকানে যায়, কিন্তু কথা বলার মাঝে এক বৃদ্ধ লোক তাদের মনোযোগ নষ্ট করছিল। একদল বাচ্চা ওই বৃদ্ধের গাড়িতে ঢিল মারায় সে চিৎকার করে গালিগালাজ করছিল। সিয়ং কিয়ারাকে বলল, 1 মিনিট, আমি এক্ষুনি আসছি। এরপর সে বৃদ্ধের কানে গিয়ে এমন কিছু বলল যে লোকটি ভয়ে ঘেমেতে শুরু করল এবং কোনো কথা না বলেই সেখান থেকে পালিয়ে গেল। সিয়ং দোকানে ফিরে এসে যখন শুনল কিয়ারার ব্যবসা ভালো চলছে না, তখন সে আরও বেশি ফুল কিনল, যাতে সহজেই মেয়েটির বিশ্বাস অর্জন করা যায়। কিয়ারা অবাক হয়ে জিজ্ঞেস করল, স্যার, আপনি ওই লোকটিকে কি বলেছিলেন যে সে ওভাবে চুপ হয়ে গেল? সিয়ং হেসে উত্তর দিল, আমি তাকে বললাম যে আমি তার গাড়ির নম্বর লিখে রেখেছি এবং সে যদি বাচ্চাদের আবার বকাঝকা করে তবে আমি তাকে অনুসরণ করব এবং নদীতে ফেলে দেব। কিয়ারা ভাবল সে মজা করছে, কিন্তু সে শিকারীর আসল রূপ চিনতে পারল না। দুর্ভাগ্যবশত কিয়ারাও সিয়ংয়ের পাতা জালে আটকা পড়ল। এরপর সিয়ং গভীর রাতে একটি সাইবার ক্যাফেতে গিয়ে তার খুনের ভিডিও ডার্ক ওয়েবে আপলোড করে। সে অত্যন্ত সতর্ক। কিবোর্ড থেকে নিজের আঙুলের ছাপ মুছে সে পুলিশের ধরাছোঁয়ার বাইরে থাকে। ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথেই সারা বিশ্বের ডার্ক ওয়েব ব্যবহারকারীদের মাঝে তোলপাড় শুরু হয়। দূরে ইন্দোনেশিয়ায় এক ব্যক্তি খুব মনোযোগ দিয়ে সিয়ংয়ের ভিডিওগুলো দেখছিল। এই লোকটির নাম সায়ন। সায়ন আগে একজন সৎ সাংবাদিক ছিল, কিন্তু এক প্রভাবশালী ব্যক্তির সাথে ঝামেলায় জড়িয়ে সে তার পেশা হারায়। সেই ব্যক্তি সায়নের পেটে এত জোরে লাথি মেরেছিল যে তার শারীরিক ক্ষতি হয় এবং এখন তাকে বাধ্য হয়ে ক্যামেরাম্যান হিসাবে কাজ করতে হচ্ছে। একবার সায়ন একটি এক্সক্লুসিভ খবরের সন্ধানে প্রভাবশালী ব্যবসায়ী লি সাং এর পিছু নেয়। লি সাং যখন বুঝতে পারল যে এই সেই সাংবাদিক যে আগে তার ইমেজ নষ্ট করেছিল, তখন সে সায়নকে শায়েস্তা করতে লোক পাঠালো। তারা সায়নকে মারধর করল, তার ক্যামেরা ভেঙে দিল এবং তার গাড়ির টায়ার ফুটো করে দিল। এই অপমানে এবং মানসিক চাপে সায়ন আবার সেই সহিংস ভিডিওগুলো দেখতে শুরু করল। সায়নের পারিবারিক জীবনেও ছিল বিষাদময়। তার স্ত্রী দিনা তাকে ডিভোর্স দিয়ে দিয়েছিল। একদিন রাতে লি সাংয়ের লোকদের কারণে গাড়ি নষ্ট থাকায় সায়ন একটি ক্যাব বুক করে। ক্লান্তিতে সে ঘুমিয়ে পড়লে ড্রাইভার তাকে একটি নির্জন এলাকায় নিয়ে যায়। সেখানে ড্রাইভারের এক বন্ধু বন্দুক ঠেকিয়ে সায়নকে ডাকাতি করার চেষ্টা করে এবং ভিডিও করে তাকে ব্ল্যাকমেইল করতে চায়। কিন্তু এবার সায়ন রুখে দাঁড়াল। ধস্তাধস্তির এক পর্যায়ে সে বন্দুকটি কেড়ে নেয় এবং দুজনকে গুলি করে মেরে ফেলে। বাস্তব জীবনে খুনের এই অভিজ্ঞতা সায়নের আত্মাকে কাঁপিয়ে দিলেও তার ভেতরে এক সুপ্ত অন্ধকারকে জাগিয়ে তোলে। অন্যদিকে সিয়ং তার জালে নতুন এক মেয়েকে বন্দি করে নিজের বাড়িতে নিয়ে যায়। মেয়েটি প্রাণ ভিক্ষা চাইছিল, কিন্তু সিয়ংয়ের কাছে এটি ছিল স্রেফ একটি খেলা। সে নিষ্ঠুরভাবে মেয়েটির সব দাঁত ভেঙে দিল এবং তার শরীরের মাংস নিয়ে পাশবিক উল্লাসে মেতে উঠল। পরদিন সায়ন তার করা খুনের ভিডিও ডার্ক ওয়েবে আপলোড করে। যদিও সে নিজের কাজে ভীত ছিল, কিন্তু এক অদ্ভুত শিহরণও সে অনুভব করছিল। সিয়ং যখন সায়নের আপলোড করা ভিডিওটি দেখল, সে মুগ্ধ হল। সিয়ং সহজেই বুঝতে পারল এটি সায়নের প্রথম খুন। সে তক্ষুনি সায়নকে ট্র্যাক করে ফেলল এবং তাকে একটি ভিডিও কলের লিঙ্ক পাঠালো। এভাবেই দুই প্রান্তের দুই অন্ধকার জগতের মানুষের মধ্যে এক ভয়ঙ্কর সংযোগ তৈরি হল। সায়ন সিয়ংয়ের সাথে কথা বলল এবং এমন ভান করল যেন গত রাতের খুনের ব্যাপারে সে কিছুই জানে না। কিন্তু সিয়ং তাকে সতর্ক করে দিয়ে বলল যে পরের বার সে যদি কোনো পাবলিক সার্ভার থেকে ভিডিও আপলোড করে তবে পুলিশ তাকে সহজেই ধরে ফেলবে। এরপর সায়ন তার মেয়ের নানার বাড়িতে যায়। সেখানে সে জানতে পারে যে তার প্রাক্তন স্ত্রী দিনার জন্য তারা এক নতুন পাত্র খুঁজে পেয়েছে।
লোকটির নাম জন। সে অত্যন্ত সফল, দয়ালু এবং একজন আদর্শ বাবা হওয়ার সব গুণ তার মধ্যে আছে। তাদের সবার মাঝে বসে সায়ন প্রচণ্ড মানসিক চাপে ভুগছিল। তার মস্তিষ্ক অতিমাত্রায় সংবেদনশীল হয়ে পড়েছিল। চারপাশের ছোটখাটো শব্দ বা নড়াচড়াও তাকে অস্থির করে তুলছিল। মেজাজ হারানোর আগেই সে সেখান থেকে উঠে চলে এলো। এখন সে সাধারণ মানুষের স্বাভাবিক জীবন আর সহ্য করতে পারছিল না। তার এমন একজনকে প্রয়োজন ছিল যে তাকে বুঝবে। সে সিয়ংকে মেসেজ পাঠালো। সিয়ং জানালো সে ভিডিও কলে কথা বলতে চায়। সায়ন ভিডিও কলে যুক্ত হল, কিন্তু ক্যামেরার ওপর হাত রেখে নিজের মুখ লুকিয়ে রাখল। সিয়ং নিজেও একটি মাস্ক পরেছিল। সায়ন সরাসরি প্রশ্ন করল, তুমি কেন মানুষকে খুন করো? সিয়ং শান্ত গলায় উত্তর দিল, তুমি হয়তো ভাবছ আমি পাগল, কিন্তু সত্যিটা হলো আমিও একসময় তোমার মতোই সাধারণ ভীতু মানুষ ছিলাম। তারপর একদিন আমি চিন্তা করা বন্ধ করে দিলাম এবং শুধু অনুভব করতে শুরু করলাম। প্রথমবার যখন কারো চোখে আমি মৃত্যুর আতঙ্ক দেখেছিলাম, তখন প্রথমবার আমি নিজের অস্তিত্ব অনুভব করতে পারলাম। এখন তোমারও সেই অস্তিত্ব তৈরি হয়েছে। তো বলো, এখন তুমি কাকে মারতে চাও? টিভিতে সায়ন দেখছিল প্রভাবশালী ব্যবসায়ী লি সাংয়ের আইনজীবী রবার্ট এক সাক্ষাৎকারী নির্লজ্জভাবে মিথ্যা বলছে। সায়ন সিদ্ধান্ত নিল রবার্টই হবে তার পরবর্তী শিকার। সে রবার্টের পিছু নিয়ে তার বাড়ি চিনে রাখল। এদিকে জাপানে সিয়ং আবার কিয়ারার সাথে দেখা করতে যায়। তাদের সম্পর্ক কিছুটা সহজ হচ্ছিল। কিয়ারা তাকে জানালো যে তার ছোট ভাই অটিজমে আক্রান্ত। কথা প্রসঙ্গে সিয়ংয়ের শৈশবের কথা উঠে এলো। জানা গেল ছোটবেলায় তার বাবা মা ও বোন মারা যায়। বিমার টাকা নিয়ে সে আমেরিকায় চলে গিয়েছিল এবং পরে জাপানে ফিরে আসে। নিজের অতীত বলতে বলতে সিয়ং আবেগপ্রবণ হয়ে পড়েছিল, কিন্তু পরক্ষণেই তার ভেতরের দানবটি জেগে উঠল। সে কিয়ারাকে বলল, যদি তোমার ভাই মারাই যেত তবে তার জন্য সবকিছু কত সহজ হয়ে যেত, তাই না? এই নিষ্ঠুর কথা শুনে কিয়ারা স্তম্ভিত হয়ে গেল। সে রাগে চিৎকার করে সিয়ংকে তার দোকান থেকে চলে যেতে বলল এবং সাফ জানিয়ে দিল সে আর কোনোদিন তার মুখ দেখতে চায় না। সিয়ংয়ের ইচ্ছা করছিল কিয়ারাকে সেখানেই মেরে ফেলতে, কিন্তু দিনের আলোয় সেটা ঝুঁকিপূর্ণ হওয়ায় সে চলে গেল। নিজের ভেতরের ক্রোধ মেটাতে সিয়ং রাতে এক যৌনকর্মীকে তার গাড়িতে নিল। মেয়েটি যখন সিয়ংকে প্রলুব্ধ করার চেষ্টা করছিল, সিয়ং তার মধ্যে কিয়ারার মুখ দেখতে পেল এবং প্রচণ্ড রাগে বিকট জোরে ব্রেক চাপল। মেয়েটির মাথা ড্যাশবোর্ডে লেগে নাক দিয়ে রক্ত পড়তে শুরু করল। রাগে মেয়েটি গাড়ি থেকে নেমে গেল এবং তার বন্ধুরা এসে সিয়ংকে প্রচণ্ড মারধর করল। তারা সিয়ংয়ের টাকা ও আইডি কার্ড কেড়ে নিয়ে তাকে রাস্তায় ফেলে রেখে গেল। অন্যদিকে সায়ন রবার্টের বাড়িতে ঢুকে পড়ে। ধস্তাধস্তির এক পর্যায়ে সায়নের হাত থেকে দুর্ঘটনাবশত গুলি চলে, যা রবার্টের শরীর ছুঁয়ে যায়। সায়ন যখন ভাবছিল সে রবার্টকে নিয়ে কি করবে, তখনই সে ঘর থেকে কারো কান্নার শব্দ শুনতে পায়। রবার্ট তাকে বাধা দেওয়ার চেষ্টা করলেও সায়ন বাথরুমে গিয়ে দেখে রবার্ট সেখানে একটি ছোট শিশুকে আটকে রেখে তার উপর অমানবিক নির্যাতন করেছে। সায়নের ভেতরের বিচারক জেগে উঠল। রবার্ট নিজের মেয়ের দোহাই দিয়ে প্রাণ ভিক্ষা চাইল, কিন্তু সায়ন কোনো ক্ষমা করল না। সে রবার্টের উপর পেট্রোল ঢেলে তাকে জ্যান্ত পুড়িয়ে মারল। সায়ন অনুভব করল সে অবশেষে কাউকে খুন করার একটি মহৎ কারণ খুঁজে পেয়েছে, আর তা হল ন্যায় বিচার। পরের দিন মেয়ের সাথে দেখা করতে গিয়ে সায়ন তার মেজাজ ধরে রাখতে পারল না। তার অদ্ভুত আচরণ দেখে তার মেয়ে লিলি ভয় পেয়ে গেল। ডিনা চিৎকার করে সায়নকে বাড়ি থেকে বের করে দিল এবং আর কোনোদিন ফিরে না আসতে বলল। জাপানে সিয়ং কিয়ারার ভাইয়ের সাথে দেখা করে। তাকে স্কুলের ছেলেরা মারধর করেছিল দেখে সিয়ং তাকে বোঝালো, এই পৃথিবী দুর্বলদের জন্য নয়, তোমাকে লড়তে হবে। সে ছেলেটিকে একটি টেজার উপহার দিয়ে বলল, পরের বার কেউ বিরক্ত করলে যেন এটি ব্যবহার করে। সায়ং যখন রবার্টের খুনের ভিডিও আপলোড করল, সিয়ং তা দেখে অবাক হয়ে গেল। একজন মানুষের ভেতরে এত দ্রুত এতটা নিষ্ঠুরতা জন্মাতে পারে তা সে কল্পনাও করেনি। সায়ন তাকে কল করে জানতে চায় তারা এরপর কি করবে। সিয়ং তাকে সতর্ক করে বলল, প্রথমবার সব সহজ মনে হয়, কিন্তু এখন ধরা পড়ার ভয়ে তোমাকে শান্তিতে ঘুমাতে দেবে না। তবে চিন্তা করো না, ওরা আমাদের ধরতে পারবে না। এখন তাকে খুঁজে বের করো যাকে মারলে তুমি সবচেয়ে বেশি শান্তি পাবে। সায়ন জানত সে লি সাংকে সবচেয়ে বেশি ঘৃণা করে। সে লি সাংয়ের পিছু নিয়ে একটি হোটেলে যায়, কিন্তু রুমে ঢোকা মাত্রই সে বুঝতে পারে সে ভুল মানুষের পিছু নিয়েছে। সে ছিল লি সাংয়ের তরুণ ছেলে। ছেলেটি প্রাণ ভিক্ষা চেয়ে বলল সে তার বাবার মতো খারাপ নয়, কিন্তু সায়ন বুঝতে পারল ছেলেটি তাকে চিনে ফেলেছে। কোনো ঝুঁকি না নিয়ে সায়ন তাকে গুলি করে হত্যা করল। একই সময়ে সিয়ং সেই লোকটিকে ক্লাবে দেখতে পায় যে তাকে আগের রাতে মেরেছিল। প্রতিশোধের নেশায় উন্মত্ত সিয়ং লোকটির পিছু পিছু বাথরুমে ঢুকে পড়ে।
অন্ধকার আরও ঘনীভূত হতে থাকে। সিয়ং নিচু স্বরে লোকটিকে জিজ্ঞেস করল, তুমি কি আমাকে চিনতে পেরেছ? লোকটি কিছু বুঝে ওঠার আগেই সিয়ং তার ওপর ঝাঁপিয়ে পড়ল। সাধারণত সে শুধু মেয়েদের খুন করত, কিন্তু এই প্রথম একজন পুরুষকে স্বীকার করে সে এক অদ্ভুত উন্মাদনা অনুভব করছিল। যদিও তার চোখে মুখে আগের মতো তৃপ্তি ছিল না। বাইরে বের হওয়া মাত্রই সে সেই মেয়েটিকে দেখতে পেল, যে সেদিন পালিয়ে গিয়েছিল। সিয়ং তাকে ধরে মারধর করে জ্ঞানহারা করে গাড়ির ডিকিতে আটকে ফেলল। ঠিক তখনই কয়েকজন পুলিশ সেখানে হাজির হল। তারা ভেবেছিল সিয়ং কোনো সম্ভ্রান্ত ঘরের মানুষ, তাই খুব একটা জেরা না করেই তাকে ছেড়ে দিতে চায়। কিন্তু মেয়েটি ভেতর থেকে ডিকিতে ধাক্কা দিচ্ছিল। পুলিশ ঘুরে তাকানোর আগেই সিয়ং অত্যন্ত চতুরতার সাথে মেয়েটিকে ছুরিকাঘাত করে চিরতরে স্তব্ধ করে দিল। অন্যদিকে লি সাংয়ের ছেলেকে খুন করার পর সায়ন পালানোর পথ খুঁজছিল, কিন্তু ততক্ষণে লি সাংয়ের সশস্ত্র রক্ষীরা চার পাশ ঘিরে ফেলেছে। শত শত রক্ষীর সামনে সায়ন যখন জীবন মরণের সন্ধিক্ষণে, তখন তার শরীরে অ্যাড্রেনালিন এতটাই বেড়ে গেল যে সে অভাবনীয় গতিতে দৌড়ে বেসমেন্ট দিয়ে পালিয়ে প্রাণ বাঁচাল। যদিও সে মাস্ক পরা ছিল, কিন্তু লি সাংয়ের মতো প্রভাবশালী ব্যক্তির ছেলেকে মেরে সে এক ভয়ঙ্কর বিপদে পা বাড়াল। পরদিন সকালে সায়ন যখন ক্লান্ত শরীরে ঘুম থেকে উঠল, তখন সিয়ং তাকে ভিডিও কল দিল। সায়ন স্ক্রিনে দেখল সিয়ং সেই মেয়েটিকে নৃশংসভাবে মারার প্রস্তুতি নিচ্ছে। সায়ন চিৎকার করে তাকে থামানোর চেষ্টা করল, কিন্তু সিয়ং শান্তভাবে বলল যে সে সায়নকে শিক্ষা দিচ্ছে। সায়ন বুঝতে পারল সে এক চরম সাইকোপ্যাথের পাল্লায় পড়েছে। ঠিক সেই মুহূর্তে সিয়ংয়ের দরজায় কড়া নাড়ল কিয়ারা। সে তার ভাইয়ের ব্যাপারে কথা বলতে এসেছিল। কিয়ারা ভেতরে ঢুকেই সিয়ংয়ের ওপর ফেটে পড়ল। সে বলল, আমার ভাই তোমার কথায় তার সহপাঠীকে আক্রমণ করেছে। তুমি একটা বাচ্চাকে এসব কি শেখাচ্ছ? সিয়ং তাকে পাল্টা মনে করিয়ে দিল যে কিয়ারা নিজেই তার ভাইকে গাড়ির সামনে ঠেলে দিতে চেয়েছিল। কিয়ারা কাঁদতে কাঁদতে বলল যে সে তার ভাইকে ভালোবাসে বলেই সেদিন তার সাথে মরতে চেয়েছিল, কিন্তু এখন সে বুঝতে পেরেছে সিয়ং আসলে একজন নরপিশাচ। হঠাৎ কিয়ারার ডিকি থেকে আসা মেয়েটির আর্তে চিৎকার শুনতে পেল। সায়ন ভিডিও কল থেকেই চিৎকার করে কিয়ারাকে বলল পালাতে। সিয়ং কিয়ারাকে আক্রমণ করতে গেলে সে তার টেজার গান দিয়ে সিয়ংকে শক দিয়ে একটি গোপন কক্ষে ঢুকে পড়ল। সেখানে সে পচা লাশের দুর্গন্ধ আর বিভৎসতা দেখেই শিউরে উঠল। সিয়ং আবার তাদের আক্রমণ করল। এক পর্যায়ে কিয়ারা একটি ফুলের টব দিয়ে সিয়ংকে আঘাত করে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু দুর্ভাগ্যবশত সিয়ং অন্য মেয়েটিকে ধরে ফেলল এবং সায়নকে ভিডিও কলে দেখাল যে শিকারি থেকে কেউ বাঁচতে পারে না। সায়ন মানসিকভাবে ভেঙে পড়ল। সে তার প্রাক্তন স্ত্রী দিনার কাছে ফিরে গিয়ে ক্ষমা চাইল এবং সব ঠিক করে দেওয়ার প্রতিজ্ঞা করল। দিনা তাকে শেষবারের মতো একটি সুযোগ দিতে রাজি হল। অন্যদিকে সিয়ং তার বোনের পচে যাওয়া মৃতদেহটি, যা সে বছরের পর বছর আগলে রেখেছিল, তাতে আগুন ধরিয়ে দিয়ে তার অতীতকে দাফন করল। কিন্তু সায়নের মুক্তি এত সহজ ছিল না। একদিন বাড়ি ফিরে সে দেখল একটি ক্যামেরা তার শোবার ঘরের দিকে তাক করা। ভেতরে ঢুকে সায়ন যা দেখল তাতে তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সিয়ং তার স্ত্রী দিনাকে অমানসিক নির্যাতন করে হত্যা করেছে। সায়ন যখন কান্নায় ভেঙে পড়ল, তখনই লি সং-এর লোকেরা তাকে তুলে নিয়ে গেল। লি সং সায়নকে তিল তিল করে মারার পরিকল্পনা করছিল এবং তার ছোট মেয়ে লিলিকে নিয়ে হুমকি দিচ্ছিল। ঠিক সেই মুহূর্তে সিয়ং সেখানে হাজির হয়ে লি সং-এর লোকেদের গুলি করে মারল। সে সায়নকে বলল, যা শুরু করেছ তার শেষ করো। সে সায়নকে বাধ্য করল লি সংকে নিজের হাতে মারতে। যখন সায়ন লি সং-এর গলা টিপে ধরছিল, তখন সিয়ং সায়নের মেয়ের চোখের বাঁধন খুলে দিল। বাবার এই হিংস্র রূপ দেখে লিলি ভয়ে চিৎকার করে উঠল। সিয়ং হাসতে হাসতে বলল, দেখলে তো, তোমার মেয়েও এখন তোমাকে ঘৃণা করে। সায়ন বুঝতে পারল সিয়ং তাকে পুরোপুরি তার মতো এক দানব বানাতে চায়, কিন্তু সায়ন তার মেয়ের জন্য সেই অন্ধকার পথ থেকে ফিরে আসতে চাইল। সে সিয়ংয়ের ওপর ঝাঁপিয়ে পড়ল। ধস্তাধস্তির এক পর্যায়ে সায়ন সিয়ংয়ের হাতে হাতকড়া লাগিয়ে দিল এবং দুজনেই বহুতল ভবন থেকে নিচে পড়ে গেল। নিচে পড়ার সাথে সাথে সায়নের মৃত্যু হল, কিন্তু সিয়ং তখনও যন্ত্রণায় কাতরাচ্ছিল। সে দেখল তার সামনে একটি ছোট ছেলে তার মৃত্যু দৃশ্য ক্যামেরায় রেকর্ড করছে। নিজের শেষ মুহূর্তে সিয়ং ঠিক সেই আতঙ্ক অনুভব করল যা তার শিকাররা করত। যন্ত্রণার চরম শিখরে পৌঁছে সে অস্ফুট স্বরে একটি শব্দ উচ্চারণ করল, কাট। যেন এক রক্তাক্ত সিনেমার শেষ দৃশ্য শ্যুট করা হলো। আর এভাবেই সিয়ং এবং সায়নের এই অন্ধকার অধ্যায়ের সমাপ্তি ঘটল।